সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে। আপনাদের সাথে আছি আমি জে জুবায়ের। দর্শক, একটি শহর যখন শিল্পায়নের দোহাই দিয়ে তার নদী, মাটি আর বাতাসকে বিষাক্ত করে তোলে, তখন তাকে উন্নয়ন বলবেন নাকি অপরাধ? গাজীপুর দেশের প্রধান শিল্পাঞ্চল, কিন্তু এই শিল্পের আড়ালে চলছে এক অন্ধকার অধ্যায়, যেখানে ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট বা ইটিপি কেবল কাগজে কলমে, যেখানে পলিথিন গিলে খাচ্ছে ড্রেনেজ সিস্টেম, আর অবৈধ ইট বাটার বিষাক্ত ধোঁয়ায় নীল হচ্ছে শিশুদের ভবিষ্যৎ। কেন প্রশাসন নির্বিকার? কার ইশারায় চলছে এই পরিবেশ বিধ্বংসী মহোৎসব? তাই জানাবো আজকের ক্রাইম অ্যান্ড ফলো আপে। গাজীপুর একটি শিল্পনগরী এলাকা, এখানে হাজারো শ্রমজীবী মানুষের বসবাস। ভোরের সূর্য উঠতেই দেখা যায় কর্মজীবী মানুষের কর্মস্থলে যাওয়ার দৃশ্য, আর সেই কর্মজীবী মানুষের কলকারখানাই করছে পরিবেশ দূষণ। গিলে খাচ্ছে নদী, খাল, বিল সহ ফসলি জমি। যান্ত্রিক এই শহরের নদী, খালগুলো এখন আর স্বচ্ছ নেই। নদীগুলোতে এখন পানির বদলে বইছে দুর্গন্ধযুক্ত কেমিক্যাল। চোখে যা দেখা যায় তার চেয়েও ভয়াবহ বাস্তব লুকিয়ে আছে পানির নিচে। আমাদের এই মির্জাপুর ইউনিয়ন 3টা ভাগে দূষিত। একটা হলো পানি, একটা শব্দ দূষণ, একটা বায়ু দূষণ। 3টা মিলে কিন্তু মির্জাপুর। আপনি যদি একটু খেয়াল করেন, বাটায় চলছে চুমনি, সেখানে কিন্তু কালো ধোঁয়া, সেটা কিন্তু পরিবেশ দূষণ করছে। তার সাথে রয়েছে ফসলি জমি, সেখানে এই কলকারখানার যে আপনার কেমিক্যালযুক্ত যে পানিগুলো, সেগুলো কিন্তু জমিকে একেবারে নষ্ট করে দিয়েছে। উপর দিকে যদি বলি আপনার শব্দ দূষণ, চারপাশে দেখেন গাড়িগুলো কিন্তু একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, রাস্তাঘাট নেই, সুন্দর কোনো ব্যবস্থা নেই, যার ফলে শব্দ দূষণ হচ্ছে। আরেকটা বিষয় বলি, এই যে দেখেন আশেপাশে যে বাড়িগুলো আছে, ময়লায় স্তর পড়ে গেছে, ধুলোয়। এই মানুষগুলো আসলে আমরা কীভাবে বেঁচে আছি আমি নিজেও বুঝতে পারছি না ভাই। শুধু ফসলি জমি নষ্ট হচ্ছে না, সেখানে কিন্তু আমাদের পরিবেশের জন্য একটা হুমকি হচ্ছে। সামনে কিন্তু বড় বিপর্যয় আসতে পারে, কারণ এই মাটিগুলো নেওয়ার ফলে যে কোনো সময় যে কোনো ধরনের বিপত্তি ঘটতে পারে আমাদের জন্য। এটা আমরা হুমকি স্বরূপ মনে করছি। আইন অনুযায়ী প্রতিটি কারখানায় ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট বা ইটিপি প্লান্ট থাকা বাধ্যতামূলক, যেখানে প্রাথমিক, জৈব এবং রাসায়নিক এই 3 স্তরে বর্জ্য শোধন করার কথা। কিন্তু অনেক কারখানায় খরচ বাঁচাতে ইটিপি বন্ধ রাখে। গাজীপুর বাংলাদেশের অন্যতম শিল্পঘন এলাকা এবং মোটামুটি ধারণায় করা হচ্ছে সর্বাধিক শিল্পঘন এলাকা। তো এরকম পরিস্থিতিতে যেসব প্রতিষ্ঠানের তরল বর্জ্য পরিশোধন করতে হয়, মূলত তাদেরই ইটিপির প্রয়োজন হয়। তো গাজীপুরে ওয়াশিং এবং ডাইং ফ্যাক্টরি অনেক থাকার কারণে তাদের ইটিপির প্রয়োজন আছে। তো এ ধরনের প্রতিষ্ঠান যদি ইটিপি ব্যবহার না করে কিংবা ইটিপি ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা করে, তাহলে যে তরল বর্জ্যটা তৈরি হয়, এটা আমাদের জলজ যে বাস্তু সংস্থান আছে সেখানে ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং দীর্ঘমেয়াদে একটা ক্ষতিকর পরিবেশ তৈরি করে, পরিবেশের উপরে ক্ষতিকর প্রভাব বিস্তার করে। তো এই জন্য আসলে ইটিপির চালানো বা ইটিপি চলমান রাখাটা খুব বেশি জরুরি। এবং যেসব প্রতিষ্ঠান ইটিপি পরিচালনা করা থেকে বিরত থাকে বা ইটিপি ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা করে, এমন প্রায় 15 থেকে 20টা প্রতিষ্ঠানকে আমরা ইতিমধ্যেই তাদের সেবা সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছি। এবং কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যেই আমাদের সদর দপ্তরের মনিটরিং এবং এনফোর্সমেন্ট শাখায় অপেক্ষমান আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আরও কিছু প্রতিষ্ঠানকে আমরা টার্গেট করে রাখছি, যেখানে এই ধরনের প্রতিষ্ঠান যেখানে পাওয়া যাবে তাদেরকে আমরা একইভাবে মনিটরিং এনফোর্সমেন্ট শাখায় প্রেরণ করব। আর যাদের ইটিপি আছে, এই ধরনের প্রতিষ্ঠান যাতে কোনোভাবেই ইটিপি ব্যবহার না করে তাদের তরল বর্জ্য পরিবেশে উন্মুক্ত না করে, সেই বিষয়ে আমরা পদক্ষেপ রাখতেছি। যদি এই ধরনের কোনো প্রতিষ্ঠান আমরা পাই, আমাদের মনিটরিংয়ের মাধ্যমে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। স্থানীয়দের অভিযোগ, গাজীপুরে এমন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি সহ বিভিন্ন কলকারখানা রয়েছে যারা ইটিপি প্ল্যান বাস্তবায়ন করা ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছে বছরের পর বছর। এর মধ্যে রয়েছে ইমন ফ্যাশনস, তালহা ফেব্রিক্স লিমিটেড, আম্বাল লিমিটেড, ফ্ল্যামিঙ্গো ফ্যাশনস লিমিটেড, ডিবিএল গ্রুপ সহ রয়েছে আরো বেশ কয়েকটি কলকারখানা। যদি একেবারে অকার্য ধরেন, এই গোলা পানি, রঙের পানি, সব কিছু আইয়া যা আছে সব শেষ। তালহা, আরসিখোলা,
এই সমস্ত জায়গার পানি এই যে ডিন্দা নামে যায়। এই নদীর মধ্যে আমরা আগে গরু ধোয়াইতাম, মানুষের মাছ মেরে মেরে খাইতো, এখন কিচ্ছু নেই। নদী এখন খাল কেমনি বুঝি, পানির আর কদিন গেলে থাকবো না। ধানের মধ্যে দুলা করে পুষ্টি হয়ে জায়গা, ধানের ওই বকে করে গাড়ি যায়, ইটের বাটা যায়, গাড়ি যায়, তারপরে ডান ট্রাক যায়। এনে তো গিয়ে মনে করেন যে অর্ধেক ভরে অর্ধেক রাস্তায় ভরে, রাস্তা মানে আমরা আটা পাই না ডাব। 12 মাস মাছ খাইতাম, গরু জাবাইতাম, গোসল করতাম, হাড়ি পাতিল ধুইতো মা বোনেরা। এখন কিছুই দেওয়া যায় না, নদীর পানি একদম দূষিত। ফসল তো নাই, জমি সব কাইটা গাথা করে ফেলাইছে, আর মাছের ফিশারি। আর হইলাম যে ফসল কোনো গাছেই নাই, আম থাকে না, কাঁঠাল থাকে না, লিচু থাকে না, কোনো ফসল থাকে না। এটা বেশিরভাগ ফসলটা হইতেছে তোমার লেগে। আগে আমাদের এই এলাকায় সবই হইতো, গুড়া ফসল, মাছ সবই হইতো, এখন কিছুই হয় না। আগে তো টলটলা পানি আসল, পরিষ্কার পানি আসল। মনে করেন একটা কাঁচা পয়সা হালাইলে দেখা যাচ্ছে গাজীপুরের তুরাক নদী। অন তুরাক নদীতে এরকম বিষাক্ত পানি হয়েছে, মনে করেন দুনিয়ার যত গার্মেন্টসে পানি আছে ড্রেন করে দিছে, একবার ময়লা পানি, বিষাক্ত পানি উঠতে। এই বিষাক্ত পানি নাকি মাছ মনে করেন উৎপাদন হবে না, উৎপাদন হবে কিনবে। মনে করেন যে পোকা পানি, বিষাক্ত পানি মাছ হবে, আপনি মনে করেন এই পানি এসে বেশি খারাপ। নদীতে আমরা সব সময় 12 মাস মাছ ধরতাম, অনেক মাছ নাই, এখন আমরা কষ্টের মধ্যেই আছি। কোনো অনেক কাজকর্ম, আমরা তো এক ব্যবসা মাছ ধরাই, অন্য কোনো ব্যবসা নাই। অনেক যে সপ্তাহে 2 একদিন যে খামার টামারে মাছ ধরি, এই তো চলাফেরা। ইমন ফ্যাশনের লাইন ওইটার মধ্যে দেওয়া আছে। আমাদের এখন অনেক ক্ষতি হইতেছে, যেমন ওই যে এই বন্ধের মধ্যে আঙ্গুর বাড়ি ক্ষেত কামাগানো থাকি, মশা চারিদিক দিয়ে মানে ভরা, ওষুধ পানি কোনো কিছুই দেয় না ওরা। ময়লা আবর্জনা ফালতে ফালতে মানে মানুষে নিতে নিতে করতে করতে এরকম ইয়া হয়েছে। আমরা চাই ভালো, যেহেতু খাল আছে, ভালো ভাবি খাল এভাবে হোক, পানি দূষিত যাতে না হয়, আমরা যাতে চলাফেরা অসুখ বিসুখ যাতে না হয়, ওটাই আশা করি। সরকারি পরিদর্শক বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকায় ম্যানেজ করা হয়, ফলে নদী মাটির এই দূষণ এখন কেবল পরিবেশগত সমস্যা নয়, বরং একটি সংগঠিত অপরাধে রূপান্তরিত হয়েছে গাজীপুরে। 2002 সালে পলিথিন নিষিদ্ধ করা হলেও গাজীপুরের বাজারে গেলে মনে হবে সে আইন কেবল কিতাবেই সীমাবদ্ধ। ড্রেন থেকে নদী সবই এখন পলিথিনের দখলে, কিন্তু এর পেছনে কাজ করছে কোন শক্তিশালী সিন্ডিকেট? দেশের বৃহত্তম সিটি কর্পোরেশন গাজীপুর, কিন্তু প্রতিষ্ঠার 1 দশকেও এখানে গড়ে ওঠেনি নির্দিষ্ট কোনো বজ্র ডাম্পিং স্টেশন, ফলে বাসাবাড়ি ও বাজারের পলিথিন সরাসরি মিশছে ড্রেনে। অনুসন্ধানে দেখা গেছে একটি শক্তিশালী সিন্ডিকেট প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন টন টন নিষিদ্ধ পলিথিন সরবরাহ করছে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকায় ব্যবসায়ীও বেপরোয়া, ফলে কৃত্রিম জলাবদ্ধতা এখন নগরবাসীর নিত্যসঙ্গী। ছিল সিলাই নদী, তারপর আস্তে আস্তে খাল, নালা, চৌরাস্তার পানি পলিথিন ময়লা হয়ে যেতে হয়েছে, কলা গাছের পলিথিন বাইশে রয়েছে, এসিডির পানি, এগুলো ড্যাঙ্গের পানি আয়, তারপর বিভিন্ন এলাকার পানি, বাসাবাড়ির পানি আসে, এই বাসাবাড়ির বাথরুমে সেটা ধোয়া মেলা এই পানি আসে আর কি। এমন ফিল্টার পানি নামে ওই যে মতো নামতেছে, ওই যে এটা কেমিক্যাল দুটো মানে হলে ওই যে পোকামাকড় আছে না, এটার জন্য খুব ভালো এটা। হ্যাঁ, এক সময় খাল ছিল, এখন নালার মতো হয়ে গেছে, এই মতো বড় হয়ে গেছে, এর মতো বড় হয়ে গেছে, নালা হয়ে গেছে। প্রচুর ময়লা আবর্জনা গন্ধ করে, মশা বেশি, মশা জমায় দেখি তো রাতে এই কয়দিন ধরে অনেক মশা প্রচুর। এটি যে কাপড় ওয়াশ করে সেই পানি সব এবারে, এখন তো পানি কম, যখন অফিস আদালত সব যদি খোলা থাকে তখন পানিটা আরো বেশি হয়। এবার গাজীপুর সিটি কর্পোরেশনের কাছে এসব বিষয়ে বিস্তারিত জানতে চায় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। ময়লার জায়গা, ডাম্পিং, ট্রিটমেন্ট, এগুলো আসলে কোনোটাই কিন্তু আমার লেভেলের কোনো কাজ না। এটা হচ্ছে সিটি কর্পোরেশন যারা কর্তৃপক্ষ, দ্যাট মিনস আপনার এখানে মেয়র, সেখানে আছে কাউন্সিল বডি আছে, কর্পোরেশন বডি, তারপরে সিও, এই লেভেলের তাদের কাজ। তারা আমাকে জায়গা ম্যানেজ করে দিবে, জনবল দিবে, গাড়ি ঘোড়া দিবে, এখানে কি পরিমাণে ইনভেস্টমেন্ট হবে, এটা হচ্ছে তাদের পলিসি সিদ্ধান্ত। আমাকে তারা যদি দিতে পারে তাহলে আমি কাজ করতে পারবো,
যে না থাকে আমার যতটুকু আছে একটু নিয়ে আমার আসলে চলতে হবে। সো এই বিষয়টাতে আমি কিন্তু কিছু করার নেই। আমি জানাইতে পারি তাদেরকে যে আমার এই জনবল নেই, আমার এই গাড়ি ঘোড়া নেই, আমার এই সমস্যা, এটা আমি তুলে ধরতে পারি, এটা হচ্ছে আমার কাজ। এবং আমি নিয়মিত তুলে ধরে যাচ্ছি, নিয়মিত কথা বলে যাচ্ছি তাদের সাথে। বাকিটা তারা যখন আমাকে ব্যবস্থা করে দিবে, এই ব্যবস্থা করলে পরে তখন এই রেজাল্টটা হয়তো আপনারা পাবেন, এই নগরবাসী পাবে। অবশ্যই আমাদের ব্যবস্থা আছে, আমাদের যতটুকু জনবল আছে, গাড়ি ঘোড়া আছে। এই যে আপনার প্রতি দিন গাজীপুর সিটি 2500 থেকে 3000 মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হচ্ছে। এই ময়লা যদি একদিন 2 দিন যদি না কালেক্ট করি, তাহলে গাজীপুর ময়লাতে আপনি মোটামুটি একটা লেয়ার, একটা স্তূপ পরে যাবে, কিন্তু কোথায় স্তূপ আপনি বিচ্ছিন্ন ভাবে দেখতেছেন, সেটা কিন্তু আমরা ফেলি না। এটা হচ্ছে আমরা যারা নগরবাসী, এখন নগরবাসীর যে একটা দায়িত্ব আছে, একটা সচেতনতা, এখন নগরবাসীর ভিতরে এখনো সেই ধারণাটা এখনো ডেভেলপ করেনি। এবং নগরের যে একটা ভাইব থাকা দরকার, সেই ভাইবটা এখনো কিন্তু নগরের ভিতরে গড়ে ওঠে। দর্শক, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যে কোনো ভাটা থাকা দণ্ডনীয় অপরাধ। কিন্তু গাজীপুরের বাস্তবতা ঠিক তার উল্টো। মাত্র 200 গজের ব্যবধানে চলছে বিশেষ শ্বাস তৈরির কারখানা। কিভাবে হচ্ছে এসব, চলুন দেখা যাক। গাজীপুরের বিভিন্ন গ্রামে দেখা যায় আকাশচুম্বী চিমনি, যেখান থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত হচ্ছে কোমলমতি শিশুরা। ইট ভাটার ধোঁয়ায় আমাদের ফসল হয় না, গাছের ফল হয় না, আমাদের শ্বাস প্রশ্বাসেরও কষ্ট হয়। কিন্তু তারপরে আমরা এটা বাধা দিলে কাম হবে না, অনেক বছর ধরে হইতে আছে। কিছু এদিক দিয়ে বন্ধ হয়েছে, ম্যাজিস্ট্রেট আয়া ভেঙে দিছিল, এখন আবার এদিকে কিছু চলতে আছে, এই অবস্থায় আছে আর কি। এজমা, ব্রঙ্কাইটিস আর ফুসফুসের জটিলতা এখন এই অঞ্চলের ঘরে ঘরে। এই ব্যাপারে পরিবেশবিদের সাথে কথা বলে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। যারা বনভূমি দখল করছে, যারা খাস পুকুর দখল করছে বা জলাধার দখল করছে, তারা বেপরোয়া হয়ে উঠছে। এদেরকে যদি ঠেকানো না যায়, পরিবেশের জন্য সেটা একেবারে বিরূপ প্রতিক্রিয়া বয়ে আনবে, যা আমাদের ভবিষ্যতের জন্য খুবই খারাপ নজির সৃষ্টি হবে। তো আমাদের কথা হলো যে সরকার আইন করেন ঠিকই, কিন্তু আইনের প্রয়োগটা যেন যথারীতি, আইনের প্রয়োগটা যেন খুবই প্রয়োগ করার মতো করে জোরালোভাবে প্রয়োগ করে, যাতে করে এটা আইনটাকে কার্যকর করা যায়। টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগের চেষ্টা করলে মেলে সেই চিরচেনা আশ্বাস। আমরা এখন যদি মনোযোগ না দিই, ভবিষ্যতের সাফার আমাদেরকে করতে হবে এবং পরিবেশের সমস্যা হবে, জনস্বাস্থ্যের সমস্যা হবে, টোটাল একটা অপরিষ্কার একটা নগরায়ণ গড়ে উঠবে। আমাদের সবাইকে বলবো, যেমন সিটি কর্পোরেশন যারা কর্তৃপক্ষ, তাদেরকে মনোযোগ দিতে হবে, তেমনি যারা সুশীল সমাজ, যারা মিডিয়া কর্মী আছেন, প্লাস নাগরিক, সবাইকে এদিকে মনোযোগ দিতে হবে। একটা পরিচ্ছন্ন নগরী গঠন করার ক্ষেত্রে যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার, সবাইকে একসাথে নিতে হবে। পলিথিন বন্ধ করার জন্য আপনি জানেন যে আইনগতভাবেই পরিবেশের আইন অনুযায়ী পলিথিন ব্যবহার বা উৎপাদন এটা নিষিদ্ধ। তো স্বাভাবিকভাবেই ইতিমধ্যে আমরা কিন্তু সেই ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে মানুষের মধ্যে একটা ব্যবহারের প্রবণতা রয়েছে, সেই প্রবণতা যাতে রোধ করা যায় এবং আমরা পরিবেশ আইন অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমরা বেশ কিছু কারখানা কিন্তু আমরা কার্যক্রম বন্ধ করে দিয়েছি, তাদের যন্ত্রপাতি আমরা জব্দ করেছি, তাদের সেবা সংযোগ বিচ্ছিন্ন করেছি। এমনকি বেশ কয়েক টন এখন আমাদের যে গোডাউনটা আছে, সেখানে প্রায় 50 টনের মতো আমরা পলিথিন জব্দ করেছি। তো এটা স্মরণকালে সবচেয়ে বড় অভিযান ছিল এবং এই অভিযানে কিন্তু আমরা বেশ কিছু মানুষকে মেসেজ দিতে পেরেছি যে পলিথিনের অবৈধ ব্যবসাটা আসলে সহজ হবে না, এবং তাদেরকেও একই সাথে আমার সাধারণ মানুষের প্রতি অনুরোধ যে পলিথিনের ব্যবহার যাতে বন্ধ থাকে, তারা বন্ধ রাখে, কারণ এটা দৈনন্দিন জীবনে যতটা সুবিধার তার থেকে লঙ্গার ভার্সনে কিংবা দীর্ঘমেয়াদে এটা ক্ষতিকর। এই পলিথিনই এক সময় ভেঙে মাইক্রোপ্লাস্টিক হয়ে আমাদের কিন্তু ঘরে ঘরে ক্যান্সার রোগের কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং এইগুলো থেকে আমাদের সাধারণ মানুষকেই সচেতনভাবে ফিরে আসতে হবে। শুধুমাত্র আইন দিয়ে আসলে একটা বিষয় প্রতিরোধ করা সম্ভব হয় না, সেখানে কিন্তু সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হয়, সাধারণ মানুষকেও এই ব্যাপারে সচেতন হতে হয়। কিন্তু সেই দ্রুত সময় কবে আসবে তা জানা নেই কারো। দখলদার আর প্রভাবশালীদের খুঁটির জোরে আইন এখানে কেবল সাধারণ মানুষের জন্য প্রয়োগ হয়, এমন প্রশ্ন তোলেন কেউ কেউ। দেখবো না সরকারে যেগুলি আছে এরা তো এগুলোই ব্যস্ত। দর্শক,
নদী, মাটি আর বাতাস সবই যখন বিষাক্ত, তখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি? দ্রুতই এসব ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা আমাদের। তবে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এমন অনুসন্ধান চলমান থাকবে। আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে, ইমেলও করতে পারেন এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন, অসঙ্গতি যেখানে, ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।